জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে জাতীয় ঐক্য গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, ওখানে কি আলোচনা হচ্ছে, আর তারেক রহমানকে আমরা ওখানে দেখলাম, উনি কি বলছে নাকি উনি এখনো বক্তব্য দেননি? আসলে আপনি যেমনটি বলছিলেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অনুষ্ঠান এই যে বেলা ৩টা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আপনি আর কিছু জানতে চাইছেন তারেক রহমান কিছু বলছেন কিনা। তিনি উদ্বোধনী বক্তব্য তার রাখার কথা রয়েছে, যদিও তিনি এখনো বক্তব্য রাখেননি। তিনি হয়তো বা এই অনুষ্ঠানের শেষ নাগাদ বক্তব্য রাখবেন। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও বক্তব্য রাখবেন এখানে। মূলত দুটি পর্বে আমরা দেখেছি যে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ৩টায় যখন শুরু হয় এরপরে মূলত যারা এই দীর্ঘ ১৫-১৬ বছরে আওয়ামী লীগের দ্বারা খুনের শিকার হয়েছেন সেই সকল ভুক্তভোগী পরিবারের সদস্যরা কথা বলেছেন। কারো সন্তান কথা বলেছেন, কারো বাবা কথা বলেছেন, কারো মা কথা বলেছেন। এবং এই পর্বে আমরা দেখি যারাই কথা বলছেন তারা বলছেন যে ১ বছর হলেও অন্তর্বর্তী সরকার গঠনের পর তারা সেই সরকারের কাছ থেকে ঠিক সেইভাবে সাড়া পায়নি যেভাবে তারা শুরুতে প্রত্যাশা করেছিলেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কথাটা হচ্ছে সেই জায়গা তারা বলছেন যে তাদের বিচার পাওয়ার যে প্রত্যাশা সেটি তারা এখনো করছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে অর্থাৎ এক ধরনের দায় তারা সরকার যথাযথ নিচ্ছে না বা নিতে পারছে না, সেটি নিয়ে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ কিন্তু আমরা লক্ষ্য করেছি। এরপরে আমরা দেখেছি মূলত যারা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা কথা বলেছে, শহীদ আবু সাইদের ভাই কথা বলেছে, শহীদ ওয়াসিমের বাবা কথা বলেছে, তাহির জামানের বোন কথা বলেছে, অর্থাৎ এই শহীদ ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা কথা বলেছেন। সেখানেও তাদের মধ্যে এই জুলাই তাদের যে কী পরিমাণ নিপীড়নের নির্যাতনের শিকার হয়েছে এবং এই পরিবারগুলো কী ধরনের ট্রমার মধ্য দিয়ে গিয়েছে সেই বিষয়টি তারা তাদের বক্তব্যে উঠে এসেছে এবং তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যাতে জুলাই গণহত্যার বিচার সরকার দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসতে পারে। যদিও তারা বলছেন যে বিচারের একটি প্রক্রিয়া চলছে, কিন্তু সেটি খুব দ্রুতই যেন একটি দৃশ্যমান পর্যায়ে আসে সেই আহ্বান জানিয়েছেন। এবং তাদের বক্তব্যে এটি উঠে এসেছে যেহেতু বা এখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন এবং বেগম খালেদা জিয়ার কথা বলার কথা রয়েছে। তারা তাদের কাছেও দাবি জানিয়েছেন যে তারা রাজনৈতিক দল হিসেবে অর্থাৎ বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, তারা যেন এই গণহত্যার বিষয়ে দলীয়ভাবে শক্ত অবস্থান নেয় বা তারা ভবিষ্যতে যদি কখনো সরকার গঠন করতে পারে সেখানেও যেন তারা আসলে একটি জোরালো ভূমিকা পালন করে, এটি তারা আসলে বলছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে এসেছে এবং শুধু যে আমরা দেখছি যে এই শহীদ পরিবাররা বা সদস্যরা এসেছে তেমনটি নয়, এখানে বিভিন্ন সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এবং প্রায় সবগুলো রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এরকম বিএনপির জোট সঙ্গী যে দলগুলো রয়েছে শরিক দল, তারাও এখানে এসেছেন। এই মুহূর্তে মূলত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি কথা বলছেন এবং এরপর এই পর্বে আমরা যেহেতু দেখছি রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলবেন, কথা বলার পরেই মূলত আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন। এই ছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আমার কাছে। চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। একটি দল আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে ধরে নিয়ে নিজেদের মতো করে সংস্কার চাচ্ছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দলটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চায় বলেও জানান তিনি। জামাতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই আগস্ট শহীদ, আহত ও পঙ্গুদের জন্য দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন ওই দলটি পতিত শেখ হাসিনার পদ্ধতিতেই নির্বাচন চায়, যার মধ্য দিয়ে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ থাকে। জনগণ মনে করে যারা স্বৈরাচারী হয়ে উঠতে পারে। এসব কারণেই সংস্কার ছাড়া জামাত ইসলামী নির্বাচন চায় না বলে জানান ডাক্তার তাহের। বাঙালি জাতিকে স্বল্প সময়ের জন্য দমিয়ে রাখা গেলেও স্থায়ীভাবে দমন করা যায় না জুলাইয়ের আন্দোলন তার বড় প্রমাণ উল্লেখ করেন তিনি। তারা ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে। আমি যদি নিরপেক্ষ নিয়োগকে সমর্থন করি
আমার ভিতরে যদি খারাপ নিয়ত থাকে, বদ নিয়ত না থাকে, তাহলে আমি কেন এটা আপত্তি করি? আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে? তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে। স্বৈরাচার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু প্রভাবকের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই পদযাত্রার শুরুতে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর এই মন্তব্য করেন তিনি। সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপির নেতৃবৃন্দ। পরে গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন দলের আহ্বায়ক ও সদস্য সচিব। সেখানে সংস্কার, বিচার ও জুলাই সনদ প্রসঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন দলটির নেতারা। জুলাই সনদ ঘোষণা না হলে ৩ আগস্ট এনসিপির জুলাই সনদ ঘোষণার দিন বড় জমায়েত ঘোষণাপত্রের দিন বড় জমায়েতের হুঁশিয়ারিও দেন নাহিদ ইসলাম। এদিকে রংপুর থেকে পদযাত্রা শুরু করে গাইবান্ধায় যান এনসিপি নেতারা। সেখানে শহরের পৌর পার্কে পথসভায় নাহিদ ইসলাম বলেন, ক্ষমতা হস্তান্তরের জন্য গণভ্যুত্থান হয়নি। জনগণ এক স্বৈরাচার উৎখাত করে আরেক স্বৈরাচার দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে যারা গুলি চালিয়েছিল, যারা হামলা করেছিল, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। দেশের বাইরে ভারতে থেকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে দেশের বিরুদ্ধে। ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নেই, কেউ গণঅভ্যুত্থান করে নেয়। এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্বের আর কোনো সুযোগ দিব না। অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিতে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমির অভিমুখে লাল পদযাত্রা করছে ইনকিলাব মঞ্চ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা একবারে মৎস্য ভবন যেটি রয়েছে, মৎস্য ভবনের যে মোড় সেটি আমরা পার হচ্ছি। এই মৎস্য ভবনের মোড়ে আমরা রয়েছি। সেক্ষেত্রে এই মৎস্য ভবন এর মোড় হয়ে এই মুহূর্তে তারা কাকরাইলমুখী হবেন এবং সেক্ষেত্রে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে মিছিল মৎস্য ভবনের মোড় থেকে সামনের দিকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং পরবর্তী সময়ে তারা সেখানে অবস্থান করবেন কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে জুলাই সনদ ঘোষণার দাবিতে ইনকিলাব মঞ্চের আজকের যে পদযাত্রা, আজকের এই পদযাত্রা ইতিমধ্যে 4:30টার পরেই তারা এই লাল মার্চ যেটি রয়েছে সেটি শুরু করেছে এবং এটি এই মুহূর্তে মৎস্য ভবন পার হয়ে কাকরাইলের দিকে যাচ্ছে এবং তাদের উদ্দেশ্য তারা ঐকমত্য কমিশন যেখানে সব দল নিয়ে বৈঠকে বসেন সে ফরেন সার্ভিস একাডেমিতে বসবেন। আমরা জিজ্ঞেস করেছিলাম ফরেন সার্ভিস একাডেমি কেন, তারা বলছেন সেখান থেকে আসলে জুলাই সনদ হবে কিনা সেখান থেকে সিদ্ধান্ত হবে, কারণ ঐকমত্য কমিশনের সাথে সব রাজনৈতিক দলগুলো সেখানে বসেন এবং তার পরবর্তীতে সেখান থেকে সিদ্ধান্ত, এবং তারা বলছে সরকার এবং বড় রাজনৈতিক দলগুলো এই জুলাই সনদ ঘোষণা ক্ষেত্রে তারা যাতে আরো বেশি আন্তরিক হয় সেটি কিন্তু তারা জানাচ্ছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি যেটি বলেছেন যে যদি সরকারের সাথে বড় রাজনৈতিক দল বিশেষ করে যারা এখন যাদের জনসমর্থন বেশি তারা যদি না চায় সেক্ষেত্রে গণভোটের আয়োজন করা হোক। গণভোটের মাধ্যমেই জনগণ আবারও জুলাই আগস্টের মতো সিদ্ধান্ত নেবে তারা জুলাই সনদ কিরকম চায়। তবে এনসিপি যে একটি ঘোষণা দিয়েছে যে তারা জুলাই সনদ ঘোষণা করবে সরকার ঘোষণা না করলে, সেটি কিন্তু ইনকিলাব মঞ্চের থেকে প্রত্যাখ্যান করেছে। তারা যেটি বলেছে যে কোনো রাজনৈতিক দলই এই জুলাই সনদ ঘোষণা করতে পারবে না। জুলাই সার্বজনীন উল্লেখ করে তারা যেটি বলেছে যে জুলাই কেন্দ্রীয়ভাবে অর্থাৎ সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে জুলাই সনদ, এবং যদি রাষ্ট্রীয়ভাবে জুলাই সনদ ঘোষণা করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে ঐকমত্যে তারা যদি পৌঁছাতে না পারে সেক্ষেত্রে তাদেরকে গণভোট আয়োজনের যে দাবি সেটি কিন্তু তারা জানিয়েছে। এবং আমরা এই মুহূর্তে যেটি দেখছি একবারে কাকরাইল মসজিদের কাছাকাছি জায়গায় আমরা অবস্থান করছি এবং এই যে প্রথমে তাদের ফরেন সার্ভিস একাডেমির দিকে তাদের যে যাত্রা সেই যাত্রাটা ঠিক কত দূর যেতে পারবে সেটি কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তবে তারা 4:30টায় যেই
লাল মার্চ শুরু করেছে, পদযাত্রা যেটি শুরু করেছে সেই পদযাত্রা। স্বৈরাচার রুখতে প্রতিবছর জুলাই উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকালে সরকারের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং সংস্কারের সুযোগ হারিয়ে না ফেলা। জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য তৈরি হয়েছিল, এই জুলাইয়ের সেই ঐক্য আরও সুসংহত করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার আহ্বান জানান। জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, ঐক্যের মাসে। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বিকেলে ইসি সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে কমিশন। তার পদত্যাগের গুঞ্জন সঠিক নয় বলেও জানান সিইসি। সরকারের পরিচালনায় যদি একটা রাজনৈতিক দল চলে, তাহলে তো প্রধান যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন, উনি যদি দলীয় প্রধানও হন, দলের প্রতিনিধি হন, তাহলে তো উনি ইলেকশনে প্রভাব বিস্তার করতে পারেন না নিজের দলের জন্য। সেই জন্য সিইসি ইজ নট সাপোজ টু মিট দি হেড অফ দি গভর্নমেন্ট। মূলত এটা হচ্ছে মূল কারণ। এখানে আমি যেমন নিরপেক্ষ, এটা উনিও কিন্তু নিরপেক্ষ। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওইটাকে আমার উদ্দেশ্যও ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। এদিকে অর্থ উপদেষ্টা বলেছেন, নির্বাচনের বাজেট নিয়ে কোনো কার্পণ্য করবে না সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় শ্রম ও নৌ পরিবহন উপদেষ্টা বলেন, এনবিআরের আন্দোলনে চট্টগ্রাম বন্দরের 3 দিন কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় খুব বেশি ক্ষতি হয়নি। বন্দরের কার্যক্রম পরিচালনায় কারা থাকবে সে বিষয়ে বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হবে বলেও জানান নৌ উপদেষ্টা। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনীতে অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করবো না। প্রত্যাহার করার পরে তাদের দাবি দেওয়া আছে কি নাই সেটা তাদের লোকজন আসলে পরে বললে তখন আমরা বসে তাদের সাথে কথা শুনতে পারবো। পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিলো, জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভিতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। বাট আমি এখনো নিরূপণ করিনি, বাট খুব বেশি একটা কিছু না। 10 বছর প্রধানমন্ত্রী থাকা ব্যক্তি যেন আবার রাষ্ট্রপতি না হতে পারেন সে বিষয়ে সংস্কারের পরামর্শ দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির জুলাই অভ্যুত্থান উদযাপনের আলোচনা সভায় এই প্রস্তাব দেন তিনি। বলেন, এ বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হলে নতুন করে কেউ আর ফ্যাসিবাদী হতে পারবে না। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার উদ্বোধন করেন শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখি এবং তার সন্তান আরিয়ানা কাজী। আলোচনায় সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এত রক্তদানের পরও উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন। দেশকে পরাধীনতা ও আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার আহ্বান জানান তিনি। বলেন, বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ে তুলতে তার দলের লড়াই চলবে। কাজে হাসিনার দানব হয়ে ওঠার পেছনে দিল্লির ভূমিকা আমরা ভুলে যেতে পারি না। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা ঐক্যমতে আসতে হবে। আর কখনো দিল্লি কেন, কোন বিদেশি শক্তি যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে প্রভাব সৃষ্টি না করতে পারে। আমরা কোনো মতাদর্শিক জোট বা কোনো ক্ষমতার জোটে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশকে নতুন করে বদলে দেওয়ার সংস্কার করে
নতুন এক বাংলাদেশের রূপান্তরের পক্ষে আমরা সাধারণ জনতার জোটে আমরা বিশ্বাসী। শেখ হাসিনার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্র এবং ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যমের দাবিতে মার্চ ফর জুলাই রিভাইভস নামে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হয় শাহবাগে। এ সময় সংগঠকরা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের জুলাই ঐক্য ধরে রাখতে পারেনি। এ সময় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। জুলাই আন্দোলনের সব দল গোষ্ঠীকে নিয়ে গণসংযোগ, শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও কবর জিয়ারত, আহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, মিছিল, গণসমাবেশ ও তথ্যচিত্র প্রকাশ সহ নানা কর্মসূচি রয়েছে মোর্চাটির। আপনাদের 24-এর 3 আগস্ট বলা হয়েছিল এক দফা ঘোষণাপত্র দেওয়ার জন্য, আপনারা সেদিন ঘোষণাপত্র দেন নাই। সেদিন ঘোষণাপত্র দিলে আজকে সরকারের পরিণতি হতো না, ঘোষণাপত্রের জন্য আমাদের রাস্তায় নামতে হতো না। 17 থেকে 32 জুলাই অর্থাৎ 1 আগস্ট দেশব্যাপী জুলাইয়ের শপথ পাঠ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে দেশের জনগণ এবং ছাত্র জনতাকে ওয়াদাবদ্ধ করাবো যে কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, তোলাবাজদের হাতে জুলাই বিক্রি করতে দেওয়া যাবে না এবং জুলাই স্পিরিটকে সমুন্নত রাখতে হবে। বর্তমান উপদেষ্টা পরিষদ পরিবর্তন করে দ্রুত জুলাই সনদ ঘোষণা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। দুপুরে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার 2018 থেকে 2024 শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, এটা করা না হলে বর্তমান উপদেষ্টা পরিষদের ফিটনেস দিয়ে আগামী নির্বাচন আয়োজন সম্ভব না। যাদের রাজনৈতিক কোনো ভিত্তি নাই তাদের কথা ঐকমত্য কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শুধুমাত্র একটি নমিনেশন পাওয়ার জন্য ঐকমত্য কমিশন অনেকেই অন্যের সুরে কথা মেলাচ্ছে। এ সময় জুলাই মাসেই জাতীয় জুলাই সনদ ঘোষণা করার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। সরকারটা চালাইতে হলে আমার এই সুবিধা লাগবে। আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি, এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। সরকার চলবে না। গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে আগামীতে এই পতিত স্বৈরাচার এবং তার দোসররা নাশকতা করতে পারে, অস্থিরতা তৈরি করতে পারে। তাই আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনাকে আমরা সবসময় সমর্থন করে আসছি, এখনো করব। আপনি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করুন। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে অনতি বিলম্বে রাষ্ট্র সংস্কারে অনিবার্য হয়ে ওঠা এই জুলাই সনদের ঘোষণা দিন। জুলাই আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আরও বেড়েছে। বৈষম্যহীনভাবে সবাইকে নিয়ে চলতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকালে ভিসি চত্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে র্যালিটি টিএসসি এসে শেষ হয়। পরে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যত প্রকার অন্যায় হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় তার অবস্থানটা শক্ত রাখবে এবং প্রতিবারই এটা লিড হিসেবে থাকবে, এটা আমি আশা করছি। জুলাইয়ের পরে এখন অনেকটুকুই ফেসিবাদ মুক্ত এবং অপারেশন মুক্ত আমরা একটা ইউনিভার্সিটি পেয়েছি। পদ্মা সেতু দুর্নীতি মামলায় ফের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার বিভিন্ন তথ্য উপাত্ত হাতে পেয়েছে সংস্থাটি। জানা যায়, এসব তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। এর মধ্যে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে কী ভূমিকা ছিল তার উপাত্ত হাতে পেয়েছে সংস্থাটি। এর আগে গেল জানুয়ারিতে পদ্মা সেতুর মামলা পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। গঠন করা হয় উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি। 2012 সালে একই ঘটনার অনুসন্ধানে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে 7 জনকে আসামি করে মামলা করে দুদক, যে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তবে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি করেন তৎকালীন দুদকের বদিউজ্জামান ও শাহাবুদ্দিন কমিশন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও অনুসন্ধানে নামে সংস্থাটি।
নোয়াখালীর কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে দুদকের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তীর নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়। দুদকের কর্মকর্তারা জানান, মৃত ব্যক্তি, প্রবাসী ও অনিয়মিত শ্রমিকদের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ করে আসছিল বিএডিসির উপপরিচালক সহ বেশ কয়েকজন। এছাড়া কৃষকদের প্রশিক্ষণের আয়োজন না করেই তুলে নেওয়া হচ্ছিল প্রশিক্ষণ ভাতা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় দুদক। পরে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিক তদন্তে অনিয়ম ও টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে বলে জানায় দুদকের উপসহকারী পরিচালক। গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ৯ বছর পূর্তি আজ। 2016 সালের 1 জুলাই ভয়াবহ এই হামলায় দেশি বিদেশি 22 নাগরিককে হত্যা করা হয়। ওই দিন রাত 9:45টার দিকে গুলশানের 79 নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে ঢুকে 5 জঙ্গি নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। এতে 2 পুলিশ সহ নিহত হয় 22 জন। নিহতদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 ভারতীয় ছাড়াও বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। পরে 2 জুলাই যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় 5 জঙ্গি। অভিযান শেষে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। রাজধানীর কামরাঙ্গীচরে পূর্বশত্রুতার জের ধরে রকি হত্যা ঘটনায় প্রধান 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের ডিসি জসিমউদ্দিন জানান, কামরাঙ্গীচর থানার বেড়িবাদ এলাকায় আবু বকর, দুলাল মিয়া এবং অজ্ঞাতনামা 2 জন একত্রিত হয়ে চাকু দিয়ে কুপিয়ে রকিকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার মোটিভ বিশ্লেষণ করে ছায়া তদন্ত করে ডিবি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও গোপন তথ্যের ভিত্তিতে আবু তালেব মেম্বার ও পলাশ খাঁকে মাদারীপুর জেলার কালকিনি থানা থেকে গ্রেপ্তার করা হয়। এই যে 5 জন ব্যক্তিকে আপনারা ফুটেজে দেখতে পেলেন, এদের মধ্য থেকে আমরা এই গত কয়েকদিনের অভিযানে ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে পলাশ এবং তালেব এই 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এদের মধ্যে যে বিরোধটা, এটা ওই স্থানীয় কোন ইস্যুটাতে মাদকের কথা, যেমন রকির আসছে, আবু কায়সারের বিষয়ে আমাদের কাছে এরকম তথ্য আমরা কিছুটা পেয়েছিলাম। তো এইটাকে আমরা একটু খতিয়ে দেখবো, যেহেতু তারা এখন গ্রেফতার হয়েছে। এবং আপনার এইটা নিয়ে আধিপত্যের যে বিষয়টা আসে সামনে, ওটাও আমরা এখন আমাদের খতিয়ে দেখার বিষয় সামনে আমরা এটা দেখবো, যেহেতু তারা গ্রেফতার হয়েছে। নরসিংদী পৌর শহরের পূর্ব ব্রাহ্মণদীতে রিজভি নামে এক ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, সোমবার রাত 11টায় পূর্ব ব্রাহ্মণদীর একটি গলিতে হুড়োহুড়ি এবং গুলি সদৃশ শব্দ শুনতে পায় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে রিজভির ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহের স্রোতহাল করে। এ সময় ঘটনাস্থলের পাশে একটি বাড়ি থেকে ককটেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার জানায়, ডিশ ব্যবসা ও পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। যশোরে ইকবাল মঞ্জিল নামে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ ধসে 2 ইঞ্জিনিয়ার সহ 3 জন নিহত হয়েছেন। বেলা 12টার দিকে শহরের সার্কিট হাউস পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 8 তলায় ইকবাল মঞ্জিলের 6 তলায় কাজ করছিলেন 2 ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজন শ্রমিক। এ সময় ভবনের বারান্দার অংশের ছাদ ধসে পড়লে গুরুতর আহত হন আজিজুর রহমান, মিজানুর রহমান মিজান ও নুরু নামে 3 জন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 2010 সাল থেকে শুরু হয় এই ভবন নির্মাণ কাজ। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে 2 শিশু, আবির ও জুবায়েদ। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্বজনরা জানায়, সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চর আলগি গ্রামের 9 শিশু শিক্ষার্থী ছোট একটি নৌকায় নদী পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহের দত্তের বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ উল্টে যায় নৌকাটি। এ সময় 6 জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় শাপলা, আবির ও জুবায়ের নামের 3 জন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। পরে শাপলা নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, বছরের পর বছর ধরে সেতুর দাবি জানালেও তা কানে নেয়নি প্রশাসন। বাধ্য হয়ে এই ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পার হয় শিশু শিক্ষার্থীদের। এর আগেও একাধিকবার নৌকাডুবির ঘটনা ঘটেছে।
নদীর ওপারে যাওয়ার সময় নৌকাটিতে পানি উঠেছে এবং হঠাৎ করে তারা নৌকা থেকে ছিটকে নদীতে পড়েছে। তাতে 6 জন সাথে সাথে সাঁতরে তীরে উঠতে পারলেও 3 জন উঠতে পারেনি এবং কিছুক্ষণ পরে উদ্ধার অভিযান চালানো হয়। তাতে একজন মেয়েকে স্থানীয় জেলেদের জালে তার লাশ পাওয়া গিয়েছে। মেয়েটির নাম হচ্ছে শাপলা, সে 9ম শ্রেণীর শিক্ষার্থী। হবিগঞ্জে ফিজিওথেরাপিস্ট হয়েও নিজের নামের পাশে ডাক্তার উপাধি ব্যবহার করা ও রোগীদের প্রেসক্রিপশন লিখে দেয় এক ভুয়া চিকিৎসককে 1 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে জেলার রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে অভিযান চালিয়ে ও জরিমানা করা হয়। আব্দুর রহমান নামে ওই ব্যক্তি একজন ফিজিওথেরাপিস্ট হয়েও দীর্ঘদিন ধরে রোগী দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন। এছাড়া নিজেকে প্রফেসর ডাক্তার আব্দুর রহমান পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান চালায়। অভিযোগ প্রমাণিত হয়, 1 মাসের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়। দু 2024-25 অর্থ বছরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ের রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। সদ্যবিদায়ী অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 32,96,000 TEUS আর কার্গো হ্যান্ডেলিং হয়েছে 13,07,00,000 টন। কন্টেইনার পরিবহনে বিগত 48 বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ। বন্দরের হিসাবে 2023-24 অর্থ বছরে কন্টেইনার পরিবহন হয়েছিল 31,68,000 TEUS। বছর ব্যবধানে কন্টেইনার পরিবহন বেড়েছে প্রায় 4%। অর্থ বছরের শেষে আন্দোলন কর্মসূচি আর রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের এই সাফল্য বলছেন কর্মকর্তারা। একে বিদায়ী 2024-25 অর্থ বছরের সর্বোচ্চ 75,432 কোটি টাকা রাজস্ব আহরণ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। সংকট কাটিয়ে মনোবল ও পেশাদারিত্বের সাথে আস্থা অর্জনে কাজ করছে পুলিশ বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান। রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের 33তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে 24 জুলাই আহত ও নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় পুলিশ কর্মকর্তারা বলেন, পুলিশ সব সময় জনগণের পাশে থাকতে চায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল, রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশের বিভিন্ন ইউনিট, সেনাবাহিনীর, র্যাব সহ বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কোনো উদ্যমে কাজ শুরু করছে। এখনও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা আশা করি সেই সীমাবদ্ধতা আমরা ওভারকাম করে আমরা আমাদের আগামী দিনের কাজ, যে আমাদের চ্যালেঞ্জ আছে, আগামীতে নির্বাচন আছে, আমরা এবং জনসাধারণের যে আস্থা, আমি মনে করি রাজশাহীতে মোটামুটি আস্থা ফিরে আসছে। আমাদের পুলিশের মনোবলও এখন ফিরে আসছে পুরোপুরি, তারা সম্পূর্ণ সক্রিয়ভাবে কাজ করছে। কুমিল্লার মুরাদনগর সহ দেশের বিভিন্ন স্থানে নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক ও আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের আইন বিক্রি হচ্ছে, বিচার বিভাগ বিক্রি হচ্ছে, ফলে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। প্রচলিত আইনে দ্রুততম দোষীদের বিচারের দৃষ্টান্ত স্থাপন করা গেলে এমন ঘটনা ঘটবে না। এমন ঘটনা প্রতিহত করতে সামাজিকভাবেও মানুষকে সচেতনতার প্রয়োজন বলে মনে করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। পর্যটন শহর রাঙামাটিকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হিসাবে গড়ে তুলতে রাঙামাটি পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে 9 দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। দুপুরে শহরের বনরূপা এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। অংশ নেন জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক, পৌর প্রশাসক, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। র্যালি শেষে মশক নিধন স্প্রে, ড্রেন পরিষ্কার ও আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, 9 দিনের এই অভিযানে ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা, মশক নিধন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফোনালাপ ফাঁসের ঘটনায় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
পেতাংতর্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার নেতার সঙ্গে কথোপকথনে নিজ দেশের সেনা কমান্ডারকে নিয়ে সমালোচনাকে রায়ে সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল হিসাবে উল্লেখ করা হয়। সপক্ষে প্রমাণ উপস্থাপনের জন্য থাইল্যান্ডের সাংবিধানিক আদালত পেতাংতর্নকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন। রায় মেনে নিয়েছেন পেতাংতর্ন সিনাওয়াত্রা। ধারণা করা হচ্ছে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী সুরিয়াজং রুংরুয়াংকিট। সাবেক প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে সাংবিধানিক আদালত পদচ্যুত করার মাত্র 2 দিন পর গেল বছর আগস্টে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পেতাংতর্ন। সিরিয়ার উপর থেকে অধিকাংশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় মার্কিন নিষেধাজ্ঞা মুক্ত হলেন 5 শতাধিক সিরিয়ান ব্যক্তি ও প্রতিষ্ঠান। মার্কিন অর্থ দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়, সিরিয়ার উন্নয়ন, সরকার পরিচালনা ও দেশ পুনর্গঠনের জন্য অপরিহার্য প্রতিষ্ঠানগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার সঙ্গীদের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। মার্কিন প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিরীয় সরকার। গেল মে মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিল পাশ হলে নতুন দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এছাড়া বিলের পক্ষে সমর্থনকারী আইন প্রণেতাদেরও শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত সরকারি ব্যয় সংকোচন ও কর ছাড়ের বিল নিয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছে টেসলা প্রধান ইলন মাস্ক। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে তার। মাস্কের মতে এই ধরনের বিল যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণ সীমা 5 ট্রিলিয়নে ঠেকাবে। এটিকে পাগলামি পর্যায়ের খরচ বলে আখ্যা দিয়েছেন মাস্ক। এমন অবস্থায় নিজের নতুন রাজনৈতিক দল গঠনের হুঁশিয়ারি দিলেন তিনি। যে রাজনৈতিক দল সত্যিকার অর্থে সাধারণ মানুষের কথা বলবে। এছাড়া যারা এই বিলটি পাশে যারা সমর্থন জাগাবে সেসব আইন প্রণেতাদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও করেন একসময়ের ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। American companies and other companies, but American companies. I saw Biden do it. এদিকে দাবদাহ বিপজ্জনক রূপ নিয়েছে ইউরোপের দক্ষিণাঞ্চল। নজিরবিহীন সতর্কতা জারি হয়েছে ফ্রান্সে। ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড করার পথে স্পেন। প্রতিবেশী ফ্রান্সে ইতিহাসে প্রথমবার সতর্ক অবস্থায় প্রায় পুরো দেশ। দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দেশের 88% এলাকায়। ইতালিতে রোম আর মিলান সহ 27 শহরের মধ্যে 21টিতেই রোববার থেকে জারি আছে সর্বোচ্চ সতর্কতা। তীব্র গরমে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে আর অস্ট্রিয়া। বেলজিয়াম, হাঙ্গেরি, স্লোভেনিয়া এমনকি নেদারল্যান্ডসের মতো গরমে অনভ্যস্ত দেশগুলোতেও চরম অস্বস্তি রয়েছে। বর্ষা মৌসুমের শুরুতেই তীব্র বৃষ্টি, বন্যা, ভূমিধসে বিপর্যয় নেমে এসেছে ভারতের 10 রাজ্যে। খুলে দেওয়া হয়েছে অনেক বাঁধ। সর্বোচ্চ 2 আবহাওয়া সতর্কতা রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড আর পাঞ্জাবে। হিমাচলে অতিবৃষ্টি, বন্যা, ভূমিধসে এরই মধ্যে 300 কোটি রুপি ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র বৃষ্টির কবলে দিল্লি এখনও জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট। ওড়িশায় 2 জেলাতেই উচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টির আভাস রয়েছে পশ্চিমবঙ্গ সহ বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশেও। চেনাব নদীতে পানি বাড়তে থাকায় জম্মু কাশ্মীর, সালাল আর বাগলিহার, অন্যদিকে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর মুল্লাপেরিয়ার বাঁধও খুলে দেওয়া হয়েছে। ভারতের তেলেঙ্গানা রাজ্যে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 34 জনে, আহত 30 জন। হায়দ্রাবাদে সুগাচি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামের ওই কারখানাটির কার্যক্রম 90 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পলিমার ব্লেন্ড, লুব্রিকেন্ট আর ওষুধ, খাবার প্রসাধনী ও রাসায়নিক শিল্প ব্যবহৃত নানা উপকরণ উৎপাদন করে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট ফার্মাসিউটিক্যালস বিভাগ জানায়, সোমবারের বিস্ফোরণে কারখানার মূল উৎপাদন ইউনিট ধসে পড়ে। রিয়েক্টর বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই ধ্বংসস্তূপে আটকা পড়েন। সেখান থেকে প্রায় 30 জনকে উদ্ধার করা হয়।
টেস্টের পর এবার ওয়ানডে সিরিজের মুখোমুখি হওয়ার অপেক্ষায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ওয়ানডের আগে ট্রফি উন্মোচনে অংশ নিয়েছেন দু দলের অধিনায়ক। সিরিজ শুরুর আগের দিন দুই দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা এবং মেহেদী হাসান মিরাজ ট্রফি উন্মোচন করেন। 3 ম্যাচের এই সিরিজ দিয়েই বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে মিরাজের অধিনায়কত্বের অধ্যায় শুরু হবে। আগামী 2 এবং 5 জুলাই তারিখ সিরিজের প্রথম 2 ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ম্যাচ 8 জুলাই পাল্লেকেলেতে। বিশ্বকাপের আগে আরও একবার ইউরোপের মাঠে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ESPN আর্জেন্টিনা প্রকাশ করেছে এমন সম্ভাবনার কথা। ইন্টার মায়ামির জার্সিতে একরকম বিপ্লবী এনেছেন লিওনেল মেসি। অখ্যাত ক্লাবকে করেছেন শিরোপা জয়ী, এনেছেন বৈশ্বিক আলোচনায়। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল জাদুকর এবার নিজেকে প্রস্তুত করতে চান আরও প্রতিযোগিতামূলক পরিবেশে। ইউরোপের এক ক্লাবের সঙ্গে আলোচনাও এগিয়েছে অনেক দূর। মেজর লিগ সকারের মৌসুম শেষ হতে হতে ইউরোপে জমে উঠবে শীতকালীন দল বদলের বাজার, আর এর ঠিক 6 মাস পরেই বিশ্বকাপ। এই সমীকরণে ইউরোপিয়ান ক্লাবের জার্সিতে আবারও মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে মেসির। তবে ইন্টার মিয়ামি তাদের অফিসিয়াল বিবৃতিতে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে। এই ছিল এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।